আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা এইচএসসি এমসিকিউ ক্র্যাশ কোর্সের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেব। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জানো এই অধ্যায়টা আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের এমসিকিউতে আসে। তো এখন যেহেতু তোমাদের 21 পেজের যারা আছো তোমাদের শর্ট সিলেবাস, তো এখান থেকে বেশ কিছু কোয়েশন আসবে এবং এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা যা শিখবো তা ফার্স্ট পেপারের গুণগত রসায়ন এবং বেশ কিছু অধ্যায় কাজে লাগবে, তড়িৎ রসায়নে কাজে লাগবে, তাপ রসায়নে অনেক কাজে লাগবে। তো আজকের ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে করবা এবং তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ক্লাস মনোযোগ দিয়ে করবা। তো আমাদের পরিমাণগত রসায়ন শুরু করার আগে কিছু মৌলের পারমাণবিক ভর মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। সেগুলো হচ্ছে আমি তোমাদের জন্য এখানে সুন্দর করে লিখে দিছি, তোমরা এটা দেখে সুন্দর করে লিখে নিবা খাতায়। আচ্ছা, পুরোটা সম্ভবত দেখা যাচ্ছে না। তোমরা এখানে দেখো হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এইখানে সবগুলা লেখা আছে। উপরের অংশটা দেখাচ্ছি, উপরের অংশ একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তোমরা খুব সুন্দর করে এগুলা লিখে রাখবে, এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে নিবা। এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারো এবং এই নিচের অংশটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা ভিডিও পজ করে এই জিনিসগুলো খাতায় লিখে নাও। তো এই জিনিসগুলার পারমাণবিক ভর জানলে আশা করি আমরা যে যে জায়গা থেকে যে মৌলের পারমাণবিক ভর থেকে কোয়েশন আসে এখানে আমি সবগুলো লিখে রাখছি। এগুলোই খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোই মুখস্থ করলেই হয়ে যাবে আমাদের। তো চলো, এগুলা আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখছো অথবা ভিডিও পোস্ট করে লিখে নিছো। এবার চলো আমরা ক্লাসে যাই। তো আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে শতকরা সংযুক্তি বা এই সংকেত রিলেটেড, যেগুলো আমরা 9 থেকে পড়ে আসছি। এখান থেকে কিন্তু অনেক কোয়েশন আসে, তার জন্য এই টপিক্সটা আমি এখানে রাখছি। তো এটা আমরা সর্বপ্রথম আলোচনা করব। তো সংযুক্তি আমরা কিভাবে বের করি সেটা আমরা সবাই জানি। সংযুক্তিটা হচ্ছে, আমরা এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবো যে যার সংযুক্তি সমান হচ্ছে যার সংযুক্তি বের করব তার ভর বাই মোট যৌগের ভর ইন্টু 100%। এই সংযুক্তিটা কি আমরা শতকরা সংযুক্তি বলি। সেটা কততে আসে? 100%-এ আসে, 100% আসে। তার জন্য আমরা তার সাথে কি 100% গুণ করে দিছি এই জায়গায়। তো এখান থেকে কি কোয়েশ্চন আসতে পারে, তো সেইটা দেখো মাই ডিয়ার স্টুডেন্ট। এখান থেকে তোমার কোয়েশ্চন আসতে পারে, দেখো আমরা দুইটা জিনিসই দেখবো, যে যৌগ থেকে মৌলের সংযুক্তি বের করা এবং যৌগ থেকে যৌগের সংযুক্তি বের করা। তাহলে আমরা যৌগে মৌলের সংযুক্তি, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যৌগে যৌগের সংযুক্তি। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিভাবে এই জিনিসটা আমরা বের করি। সাপোজ তোমাকে বলে দিল যে H2SO4 সালফিউরিক অ্যাসিডে সালফারের সংযুক্তি কত। H2SO4 হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিডে সালফারের তোমার শতকরা সংযুক্তি কত। তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করব? পার্সেন্টেজ অফ সালফার। আমরা একটু আগে কি দেখছি আমাদের ফর্মুলায়, যার সংযুক্তি বের করব তার ভর। তাহলে আমরা এখানে সালফারের সংযুক্তি বের করতেছি, তাহলে সালফারের পারমাণবিক ভর কত? সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32। আর নিচে হচ্ছে মোট যৌগের ভর। মোট যৌগের এখানে H2SO4 হচ্ছে 98। এই যে সোডিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড, এগুলার হচ্ছে পারমাণবিক ভরটা তোমরা কি করবা? একটু মুখস্থ রাখবা, তাহলে দুনিয়া সহজ হয়ে যাবে। কোনো কবিতা হবে না, গল্প হবে না, তোমরা সরাসরি বসাইতে খুব সহজে উত্তর বের করে নিয়ে আসতে পারবো। তার সাথে আমাদের কি করতে হবে? 100% গুণ করতে হবে। তো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের সম্ভবত 32 পয়েন্ট সামথিং আসে, 32.65 আসবে, 65%। দেখো খুব সহজে একটা যৌগ থেকে একটা মৌলের শতকরা সংযুক্তি আমরা বের করে নিছি। তো দেখো আরেকটা জিনিস আমরা লিখছি যে যৌগে যৌগের সংযুক্তি। এটা আবার কি জিনিস? সাপোজ তোমাকে বললো যে এই যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটে কার্বনেট থেকে তুমি কি বের করো? ধরো পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম অক্সাইড কত, এটা তোমাকে কোয়েশ্চেন করলো। তো এটা আমরা কি জানি? আমরা চুনা পাথর খেয়ে বাংলে আমরা কি পাই? একটা পাই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই দুটো জিনিস তো আমরা পাই। এইটা হচ্ছে যৌগ, এইগুলো হচ্ছে যৌগ। তাহলে এইখান থেকে দেখো এবার আমরা কিভাবে এই যে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা সংযুক্তি কিভাবে বের করব? দেখো এখানে আমরা কি বলছি?
যার সংযুক্তি বের করবো তার বর, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের হচ্ছে তোমার এই যে 40 আর 16 হচ্ছে 56, আর যার সংযুক্তি বের করবো তারপর আমরা বসাইছি, আর নিচে হচ্ছে মোট যৌগের ভর। মোট যৌগটা কি এখানে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটার পারমাণবিক ভর কত 100, আমরা সবাই জানি। তার সাথে হচ্ছে তুমি 100 গুণ করে দাও 100%, তারপরে 100 চলে গেলে তোমাদের হাতে কত থাকে 56%। তাহলে দেখো আমরা খুব সহজে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা সংযুক্তি বের করে নিয়েছি। তো এগুলো তোমরা 9-10 থেকে শিখে আসতেছো, এগুলো তোমরা সবাই জানো, জাস্ট একটু মনে করাই দেওয়ার জন্য এগুলা করতেছি এইখানে। আচ্ছা, তারপরে দেখো একটা খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এটা এতবার পরীক্ষায় এসেছে, বিশেষ করে মেডিকেলের পরীক্ষা, মেডিকেলে অনেকবার এসেছে। তো এটা দেখতে দেখতে অনেকের হয়তো মুখস্থ হয়ে গেছে, এটা দেখেই বলে দিবা 36.08%, এটা এতবার আসছে। তো এই জিনিসটা আমরা করতে পারি, সমস্যা নাই, বাট এইটা যেহেতু এতবার আসছে, তুমি দেখতে দেখতে এই জিনিসটা মুখস্থ করে নেওয়াই ভালো, কারণ পরীক্ষার হলে তোমার কাছে এত সময় থাকবে না। আর এই জিনিসটা হচ্ছে কিছু টিচার আছে, ওরা হচ্ছে তোমার বই দেখে সরাসরি বসাই দেয়, তো বইয়ে এই টাইপের এইটা হচ্ছে একটু সহজ কোয়েশন মনে করে, বা এইটা একটু যে কম অংশ লাগে লিখতে, এর জন্য এই টাইপের কোয়েশন কিছু বই থেকে হুবহু তুলে দেয়, তখন তো আমাদের কিছু করার থাকে না। তো এটা হচ্ছে এই টাইপের কিছু জিনিসপত্র আছে, এগুলো আমাদের মুখস্থ রাখাই ভালো। তুমি মুখস্থ করতে পারো না, না করলে কিন্তু এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, তখন তোমার হাতে ওখানে কিন্তু সময় নাই, তোমার হাতে 10 থেকে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, আমাদের 60 মিনিটে 100টা এমসিকিউ দেখাতে হয়। তারপরে এইখানে এই টাইপের কোয়েশ্চেন যদি আমরা ভেঙে ভেঙে করতে হয়, আমাদের ক্যালকুলেশন করতে, ক্যালকুলেটর নাই, ক্যালকুলেশন করতে আমাদের দেখা যাবে যে 2-2.5 মিনিট চলে গেছে। তো এই টাইপের জিনিসপত্র আমাদের মুখস্থ করে নেওয়াই ভালো। তো আমি তোমাদের জিনিসটা করে দিচ্ছি। আমাদের যে ব্লু ভিট্রিয়ল, এটা সংকেত আমরা সবাই জানি, কপার সালফেট 5 অণু পানি। তাহলে এখান থেকে আমাদের কি বলছে, এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল, এখানে এটাতে আমাদের পানি শতকরা বের করতে হবে। তাইলে আমরা কি করব, পার্সেন্টেজ অফ পানি, যা সংযুক্তি বের করব তার বর। তাহলে এখানে দেখো, এইখানে একটা জিনিস ভুল করে যে তুমি 18 বসাই দিবা, বাট এখানে কিন্তু কি বলছে, এইখানে দেখো 5 অণু পানি, তার জন্য আমাদের তার সাথে 5 গুণ করতে হবে। এবার নিচে তুমি সম্পূর্ণ যৌগের বরটা বসাই দাও। এখানে দেখো কপার আছে, কপারের আমরা কত জানি 63.5, তারপর হচ্ছে প্লাস সালফারের হচ্ছে 32, তারপর হচ্ছে অক্সিজেন 4 অণু, 4-16 হচ্ছে তোমার 62। তার সাথে কি আছে, তার সাথে দেখো এরপরে এখানে আছে যে 5 অণু পানি, তাহলে 5 × 18। এই জিনিসটা তোমরা ক্যালকুলেশন করো, দেখো এটা যদি আমাদের হাতে ক্যালকুলেটর নাই, এই জিনিসটা করতে আমাদের কতক্ষণ সময় লাগতেছে, তার সাথে 100% হবে। তো এটা দেখতেছো আমাদের এখানে অনেক সময় লেগে যাবে। তো এটা হচ্ছে মুখস্থ করাই বেস্ট, কারণ এটা এতবার আসছে, সামনেও আসতে পারে। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করতে যাও, এখানে গিয়ে তোমার এই যে যোগ বিয়োগ করতে করতে ক্যালকুলেটর নাই তোমার হাতে, অনেক সময় লেগে যাবে। তো এটা মুখস্থ করে নাও, কোনো সমস্যা নেই, আমরা পারবো। তো এরপরে যাই আমরা, পরে হচ্ছে একটা এই যে স্থূল সংকেত, এটা আমরা 19 পরে আসছি। তো এটা দেখো আমরা এইখান থেকে কোয়েশন আসে, এখানে হচ্ছে অপশন সম্ভবত লিখি নেই, অপশন দরকার নেই, 4টা অপশন দেওয়া থাকবে, আমরা এটা সমাধান করি। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, হচ্ছে একটি যৌগের শতকরা সংযোজিতে কার্বন 40%, হাইড্রোজেন 6.6%, অক্সিজেন 53.3%, যৌগটি স্থূল সংকেত বের করার কথা বলছে। তাহলে দেখো আমরা এখানে কি করব, যে পার্সেন্টেজটা দেওয়া আছে তাকে আমরা কি করব, আমরা পারমাণবিক ভর দ্বারা কি করব, ভাগ করব। তাহলে এখানে দেখো 40%, আমরা 40 কে কত দ্বারা ভাগ করব, তার পারমাণবিক ভর দ্বারা, কার্বন হচ্ছে 12, তারপর হচ্ছে সেম হাইড্রোজেন কত দেওয়া আছে 6.6, তাকে 1 দ্বারা ভাগ করে দাও। তারপর হচ্ছে অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে তোমার দেখো 53.3, তাকে কত 16 দ্বারা ভাগ করে দাও। তাহলে এইখানে এটা থেকে এখানে আমাদের ভাগফল আসবে 3.33, এখানে আসবে 6.6, এখানে আসবে আমাদের 3.33। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে এই যে 3টা আসছে এখানে, এই 3টার থেকে যেটা সবচেয়ে ছোট সেইটা দ্বারা আমরা সবগুলাকে আবার ভাগ করে দেবো। তাহলে এটাকে ভাগ করে দাও তুমি, 3.33 কে তুমি এই যে সবচেয়ে ছোট কোনটাই, দুইটাই মান আছে আমাদের এখানে, 3টা মানের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 3.33। তাহলে এটাকে ভাগ করলে আসবে আমাদের 1, এটাকে করে দাও 6.6 কে 3.33 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 2, তারপর হচ্ছে এইখানে এটাকে ভাগ করলে কত আসতেছে, আমাদের 1 আসতেছে। তার মানে কি, এখানে যে কার্বনের সংখ্যা হচ্ছে 1টা, তারপর হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2টা, তারপর অক্সিজেনের সংখ্যা হচ্ছে 1টা। তাহলে আমাদের সংকেতটা কি হবে, স্থূল সংকেতটা হবে তোমার কি হবে, স্থূল সংকেত এখানে হবে CH2O। তাহলে এই যে ডাটাগুলা শতকরা সংযুতি দেয়া আছে, এই ডাটাগুলা থেকে আমরা কিন্তু খুব সহজে আমাদের স্থূল সংকেতটা বের করে নিয়ে আসলাম। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো চলো
আমরা পরের অংশে যাই। আচ্ছা, এবার আমরা অ্যাভোগাড্রো মূল এবং মোলার ঘনমাত্রা বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমাদের একটা বিখ্যাত এই যে যতগুলা ফর্মুলা আছে আমাদের এই যে মূল রিলেটেড, এই সবগুলো আমি এখানে লিখে রাখছি। এখানে দেখো n সমান w/m, এইটা আমরা জানি। তারপর হচ্ছে এই যে pv is equal to nRT, এটা থেকে এই ফর্মুলাটা আসছে। তারপর হচ্ছে এই যে এখানে nটা হচ্ছে অণুর সংখ্যা, আর na হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে পারমাণবিক ভর বা আণবিক ভর। আর এটা হচ্ছে একটা অজানা আয়তন, এটা লিটারে হবে। আর এটা হচ্ছে তোমার এই যে লিটারে হবে আয়তনটা, আর এসটা হচ্ছে আমাদের কি ঘনমাত্রা। তো এগুলো সবাই জানি। তো আমরা কোয়েশ্চন সলভ করি, তাহলে তোমাদের মাথায় যাবে বিষয়টা। দেখো আমাদের কোয়েশ্চনে বলছে একটি পানির অণুর ভর কত। তাহলে এখানে কি কি জিনিস দেওয়া আছে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট। একটি তার মানে কি, অণুর সংখ্যা এখানে বুঝাইছে, একটি অণু, একটি পানির অণু। অণু সংখ্যা যখন বুঝাই দিলে আমাদের এইটা আসবে এই যে n/na, তার সাথে আমাদের কি বলছে ভর আসলে অবশ্যই w/m, এই অংশটা আসবে। তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু খুব সহজে আমাদের কি বের করতে বলছে, w এর মানটা আমরা খুব সহজেই বের করে নেবো। তাহলে w এর মানটা আমাদের আসবে যে n এর মান হচ্ছে 1, আর na অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা সবাই জানি 6.02 × 10⁻23, আর তার সাথে এই যে m টা ওই পারে চলে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে m এর মান হচ্ছে পানির আণবিক ভর বা পারমাণবিক ভর হচ্ছে 18। জিনিসটা আমরা বসাই দিলাম। তাহলে দেখো এই যে এখান থেকে কত আসবে আমাদের, দেখো আমরা 6 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে আমাদের 3 এর কাছাকাছি বা 3 থেকে ছোট, যেহেতু 6.02 বলছে তাহলে 3 এর কিছু ছোট কিছু ছোট একটা সংখ্যা আসবে। সেই সংখ্যাটা আমাদের আসে, তোমরা জাস্ট এই 6 দিয়ে এটাকে ভাগ করে দেখবা। ভাগ করে দেখলে অথবা অপশনে এই কাছাকাছি মানটা থাকবে, আমাদের মানটা আসবে 2.99 × 10⁻23, এই মানটাই আমাদের আসে। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা সলভ করতেছি, বাট আমরা আরেকটু সহজ নিয়মে সলভ করতে চাই। তাইলে আমরা কি করবো এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি ঐকিক নিয়মে যাই, ঐকিক নিয়মে কিন্তু আমরা করতে পারি এই জিনিসটা। আমরা কিন্তু আরো সহজে জিনিসটা করতে পারি, আমাদের ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে না। তাইলে দেখো জিনিসটা হচ্ছে কি বলছে, একটি পানির ভর। তাইলে আমরা কি জানি অ্যাভোগাড্রো কি বলছে, যে এই যে পানি 18 গ্রাম, তো এই যে H2O এটা হচ্ছে 1 অণু পানি, তার ভর হচ্ছে 18 গ্রাম। এই 18 গ্রাম মানে কি, 1 অণু বা 1 মোল। এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে আমাদের 6.02 × 10⁻23টি অণু। তাইলে যদি আমাদের 6.02 × 10⁻23টি অণুর ভর যদি 18 গ্রাম হয়, তাহলে আমাদের একটি অণুর ভর কত। আমরা তো জিনিসটা বুঝলাম যে এই যে 18 বা এই যে 1 মোল পানি, এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে তার মধ্যে কতটা অণু আছে, তার মধ্যে 6.02 × 10⁻23টি অণু আছে। এটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলছেন। তো আমরা কি জানি, এইখান থেকে এই জিনিসটা আমরা লিখতে পারি যে 6.02 × 10⁻23টি অণুর ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত, আমরা খুব সহজে 18/6.02 × 10⁻23 লিখে গেলাম। এই যে আমরা আগের জায়গায় পৌঁছাইছি। এখন হচ্ছে তোমার কাছে যেটা সহজ লাগে, তুমি যদি সূত্র বসায় করতে তোমার কাছে সহজ লাগে, তুমি সূত্র বসায় করো। আর যদি এইভাবে তুমি ঐকিক নিয়মে করতে চাও তাইলে করতে পারো, সমস্যা নাই। তোমার যেটা ভালো লাগে ওইটা করে দিয়ে আসবা। কোনো গল্প হবে না, কবিতা হবে না, উপন্যাস হবে না, তোমার কাছে যেটা ভালো লাগে ওইটাই তুমি করে দিয়ে আসবা। তারপরে দেখো পরের কোয়েশ্চনে কি বলছে, প্রমাণ অবস্থায় 100 গ্রাম পানির আয়তন কত। তাহলে প্রমাণ অবস্থা এখানে যেহেতু কি বলছে 100 গ্রাম, তাহলে আমাদের w/m এই অংশটা আসবে। তারপর হচ্ছে আয়তন, এখানে দেখো এই যে আয়তন যেহেতু বলছে এই যে b লিটার একটা অজানা আয়তন, তার সাথে তার নিচে হচ্ছে 22.4, এই জিনিসটা আমরা দেখছি এখানে, এই জিনিসটা আসবে। এখান থেকে আমরা কিন্তু খুব সহজে আমরা এই যে বিটার মানটা বের করে নিয়ে আসতে পারি। বির মান কি আসবে, বির মান হচ্ছে যে 22.4 ইন্টু হচ্ছে 6 আর বাই হচ্ছে m, এখানে নিচে চলে আসবে। প্রমাণ অবস্থায় পানি হচ্ছে 18, তাহলে এখান থেকে এটা হচ্ছে 3, তাইলে 3 × 21 7 পয়েন্ট আর হচ্ছে 1.47.46 লিটার আসবে। এটাও তুমি এইভাবে না করে তুমি ঐকিক নিয়মে করতে পারো। তো ঐকিক নিয়মে আমরা কিভাবে করব, দেখো এখানে কি বলছে, প্রমাণ অবস্থায় 100 গ্রাম পানির। তাইলে আমরা কি জানি, আমরা জানি যে এই একটা পানির অণু সেটা কত 18 গ্রাম, আবার সেটাকে আমরা কি বলছি 1 মোল, এবং এই টোটালটার আয়তন হচ্ছে 22.4 লিটার টোটালটা। তাহলে এই 24 লিটার এর 4 লিটার মানে কত গ্রাম, তাইলে 18 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার, এটি তো এখানে মিন করতেছে। তাইলে আমরা লিখতে পারি যে তোমার
18 গ্রাম এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাইলে এখান থেকে 1 গ্রামের কত আসবে, তারপর হচ্ছে 6 গ্রামের কত আসবে, 6 গ্রামের আসে এখানেই দেখো 22.4 ইন্টু 6 বাই হচ্ছে 18। তাহলে এইভাবে আমরা করতে পারি, এই যে এখান থেকে আবার এখানে চলে যাবে। তো দেখো আমরা দুইভাবে করতে পারি, তোমার যেটা ভালো লাগে ওইভাবে করো। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো, এগুলো হচ্ছে আমাদের বাচ্চাকালের পড়ালেখা। তো এরপরে আমরা যাই, আচ্ছা এবার হচ্ছে আমরা সমীকরণ রিলেটেড কিছু সমীকরণ আছে। সাপোজ ধরো সেই ছোটবেলা থেকে আমরা এইগুলা দেখে আসছি, KCl পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। এই সমীকরণ এইটা দেখার সাথে সাথে এই যে বিক্রিয়া, এটা দেখার সাথে সাথে তুমি বলে দিবা এই যে এখানে 2 বসবে, এখানে 2 বসবে, এখানে 3 বসবে। তো এই টাইপের কিছু বিক্রিয়া আছে যেগুলো আমরা অনেক ছোটবেলা থেকে দেখে আসছি। তো এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিও জিনিসগুলা। বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। এই বিক্রিয়া থেকে কি কোয়েশ্চন আসে সেটা এখন আমরা দেখবো। শুধু বিক্রিয়া দেখলে হবে না, আমরা কিছু কোয়েশ্চন সলভ করতে হবে যে বিক্রিয়া থেকে আসলে কি টাইপের কোয়েশ্চন আসে, তাইলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। তো এই বিক্রিয়াগুলো তোমরা সুন্দর করে লিখে নাও। বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করবা, লিখবা কয়েকবার, তাহলে হয়ে যাবে। এই যে এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, তারপরে এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো, আর এগুলো তো আমরা সবাই জানি, যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, এই জিনিসগুলো আমি খুঁজে খুঁজে তোমাদের জন্য লিখে রাখছি। তো তোমরা একটু গুরুত্ব নিয়ে জিনিসগুলা পড়বা, একটু প্র্যাকটিস করবা, কয়েকবার লিখবা, তাহলে হয়ে যাবে। তাহলে চলো এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এখানে দেখো এখানে কি বলছে, চুনাপাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 150 গ্রাম চুনাপাথর দ্রবীভূত করে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে এখানে কি কি জিনিস আছে দেখো, ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে কি বিক্রিয়া করতে এখানে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাইলে তার সাথে এই যে ক্যালসিয়াম কার্বনের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি হয়, এখান থেকে আমাদের আসবে কি কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে এখন হচ্ছে পানি। তাহলে এখানে হচ্ছে তোমার এটা আসবে তোমার 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই জিনিসটা এখানে হচ্ছে এই বিক্রিয়াটা এখানে ঘটছে। এই বিক্রিয়াটা উপরে লেখা আছে, সমস্যা নাই। তো এখান থেকে দেখো আমরা কি পাই। প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে চুনাপাথরের একটি নমুনায় এত পার্সেন্ট 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, আর এখানে কি বলছে 150 গ্রাম। এই 150 গ্রামকে কিন্তু আমাদের 96% নিয়ে যেতে হবে। এই জায়গায় মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা ভুল করো, তোমরা 150 গ্রাম বসায় দিয়ে কোয়েশ্চন সলভ করে আসো। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে দাঁড়াও একটু পরে জিনিসটা বলছি। এখানে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা দ্বারা কি বোঝায় 1 মোল। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা কি 1 মোল। এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে 1 মোল। তাহলে এখানে বোঝাচ্ছে যে আমরা কত গ্রাম, যে 150 গ্রাম চুনাপাথর থেকে কত লিটার এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাবো। তাহলে এই যে এই টোটালটা, এই ক্যালসিয়াম কার্বন, এটা কিন্তু 100 কত গ্রাম, এটা আমাদের আসবে যে 100 গ্রাম। এটা হচ্ছে প্রকৃতভাবে 100 গ্রাম। বাট এখানে কি বলছে যে 150 গ্রাম আছে, বাট এইটার হচ্ছে 96%। তো 150 গ্রামকে আমাদের কিসে নিয়ে যেতে হবে, আমাদের 96% নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে 3 2 হচ্ছে 144। আমাদের এখান থেকে 144 গ্রাম আসতেছে। তাইলে এইখান থেকে দেখো, এই যে এটা 1 মোল মানে কি, এটার বড় হচ্ছে পারমাণবিক বড় হচ্ছে 100 গ্রাম। এইটার যেহেতু আয়তন বের করার কথা বলছে, এটার 1 মোল সমান কি 22.4 লিটার। তাইলে 100 গ্রাম থেকে যদি আমরা 22.4 লিটার পাই, তাহলে 144 গ্রাম থেকে কত পাবো, 22.4 ইন্টু হচ্ছে 144, আর নিচে হবে 100। এগুলো আমরা ঐকিক নিয়ম সবাই জানি। তাহলে দেখো তোমরা যে জায়গায় ভুল করো সেটা হচ্ছে যে 150 বসাই দিয়ে অঙ্ক করে আসো, এই যে এটা হচ্ছে ভুল। তাহলে আমরা কি করতে হবে, 150কে প্রথমে 96% নিয়ে যেতে হবে, তারপর আমরা মানটা বসাই দিয়ে অঙ্ক করে চলে আসবো। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, আমাদের আসে 32.26 লিটার। এই যে, তো এটা ভেঙে ভেঙে যদি আমি এখন ক্যালকুলেশন করে দেখাই, তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর আমার
স্টুডেন্টরা এগুলো হচ্ছে পারে। অনেকগুলা ক্লাস হয়েছে, তোমরা আশা করি এইটা যদি না পারো এখন তাইলে অনেক লজ্জা পাবো। কিন্তু এই যে এটা 22-এর সাথে 22.4 এর সাথে 144 গুণ করে দিবা, অথবা এই যে এটাকে 2 দ্বারা কাটবা, 2 দ্বারা কাটাকাটি করে মানটা কমে দিয়ে আসে, এক সময় তোমরা গুণ করে ভাগ করে দিয়ে আসতে পারবে। এগুলা হচ্ছে খুব সহজ জিনিস, এগুলো তোমরা আশা করি পারো। তো এই ভাগগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, আমি এখানে করাচ্ছি না, সময় কম থাকার কারণে তোমরা এটা নিজেরা করবা। তো চলো পরে যাই আমরা, পরে কি আছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চনটা দেখো। এই কোয়েশ্চনে বলছে যে 2.2 গ্রাম প্রোপেন, এটা হচ্ছে প্রোপেন C3H8 পূর্ণ দহন করে কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করতে কত মোল প্রয়োজন। আচ্ছা, এটা হচ্ছে তাপ রসায়নে যখন পড়াই তখন একটা এই টাইপের যে বিক্রিয়া, এটা সমতা করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। CxHy প্লাস X প্লাস Y/4 অক্সিজেন, তার সাথে হচ্ছে আমাদের কি আসে, কার্বন ডাইঅক্সাইড আসে, আমাদের X অণু কার্বন ডাইঅক্সাইড আসবে এবং Y/2 অণু পানি আসবে। তাহলে দেখো এই জিনিসটা আমরা এখানে বসাই, আমাদের কি আছে এখানে C3H8, তাহলে X এর মান হচ্ছে 3 আর Y এর মান হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে প্লাস। তাহলে এখানে দেখো আমরা 3 প্লাস হচ্ছে Y এর মান হচ্ছে 8/4 অক্সিজেন, আর এখানে হচ্ছে X এর মান হচ্ছে 3 অণু কার্বন ডাইঅক্সাইড আসবে, আর এখানে হচ্ছে 8/2 মানে কি 4 অণু পানি আসতেছে। তাহলে এখান থেকে দেখো আমাদের কি বলছে, এখানে বলছে যে এই যে প্রোপেন থেকে কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করতে কত মোল অক্সিজেন প্রয়োজন। তাহলে এই পুরোটা কি মিন করতেছে, আমাদের 1 মোল। আর এখানে এই পুরোটা কি, এখানে দেখো কয় মোল আছে, এখানে কিন্তু এই যে এটা হচ্ছে 4 দ্বারা 8 কে 4 দ্বারা ভাগ করলে 2, তাহলে 5 অণু 5 অণু অক্সিজেন। তাহলে 5 অণু অক্সিজেন মানে কি 5 মোল। তাইলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, 1 মোল থেকে 5 মোল পাচ্ছি এখানে, 1 মোল থেকে 5 মোল পাচ্ছি। বাট এখানে কি বলছে, এই যে 2.2 গ্রাম, তার মানে কি 1 মোল সমান এটাকে গ্রামে নিয়ে যাইতে হবে। এই জিনিসটাকে এখানে 1 মোল মানে কত গ্রাম বোঝাচ্ছে, এখানে দেখো কার্বন হচ্ছে 12 3 12 হচ্ছে 36, 34 আর 8 হচ্ছে 44। এই সবগুলো আশা করি এখান থেকে তার পারমাণবিক ভর আমরা কিভাবে নিয়ে আসছি, এই যে 12 × 3 প্লাস হচ্ছে 1 × 8, এখান থেকে আমরা 44 পাই। তাহলে 44 গ্রামে দেখো কয় মোল আছে, 44 গ্রাম হচ্ছে তোমার 5 মোল। তাহলে এখান থেকে যে 2.2 গ্রামে কত হবে, তাহলে এই যে আমরা কিভাবে বের করবো, এটা হচ্ছে এই যে 5 × 2.2 বাই হচ্ছে 44। তাহলে এখান থেকে আমরা কত বাই, দেখো আমরা এই দশমিকটা তুলে দিলে এখানে 10, এখানে হচ্ছে এই যে 2, তারপর 5, 10 কে 5 দ্বারা ভাগ করলে 2, তাহলে কত আসে 1/4 আসবে। তাহলে 1/4 এর মান কত, 1/4 এর মান হচ্ছে 0.25, এটা সবাই জানে, অপশন সি তে দেওয়া আছে। তাহলে দেখো এই যে এখানে যে একটা ফর্মুলা লিখে রাখলাম, এই ফর্মুলা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু এই টাইপের এই যে আমরা যে সমতা করলাম তখন কিন্তু এই যে অক্সিজেন কয় অণু অক্সিজেন এখানে লাগতেছে এই জিনিসটা বের করতে তোমাদের ব্যাগ পেতে হবে না, তোমরা জাস্ট ফর্মুলাটা মনে রাখো আর XY এর মানটা বসায় দিও, দেখবা কাজ শেষ। আর এই জিনিসটা আশা করি এগুলো হচ্ছে সহজ জিনিস, এগুলো তোমরা সবাই পারো। তাও জিনিসগুলো দেখাচ্ছি একটু ভেঙে ভেঙে, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তো চলো আমরা পরে যাই। আমাদের টাইপ 4 আমি গণমাত্রা রিলেটেড বিষয়গুলো রাখছি। এখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মোলারিটি আর নর্মালিটি। তো মোলারিটি আমরা সবাই জানি যে S = N/B। এখানে এই যে N সমান আমরা কি জানি, আবার N সমান আমরা জানি W/M। এখানে এই যে W/M N এর জায়গায় বসাইছি, তাইলে আমরা পাই S = W/M × B লিটার। এখানে তোমরা অনেকে একটা সূত্র শিখে আসছো, সেই সূত্রটা হচ্ছে দেখো এখানে বিটা কিন্তু লিটারে, বাট আমরা একটা বিখ্যাত সূত্র শিখে আসছি S = 1000 × W/M × B। এখানে যখন আমরা B বসাই তখন এটা কিন্তু আমরা কিসে বসাই, এটা আমরা মিলিলিটারে বসাই। তো এখান থেকে দেখো আজকের পর থেকে এই সূত্র তোমরা অ্যাভয়েড করবা, এই সূত্র অ্যাভয়েড করার কথা বলতেছি। তোমরা জাস্ট এই যে আমরা বেসিক যে সূত্রটা আছে এই একটা সূত্র ব্যবহার করো। এখানে দেখো যদি আমরা এইখানে মিলিলিটার, এটাকে আমরা এখানে কিন্তু লিটারে বসাচ্ছি, বাট এখানে যখন আমরা মিলিলিটার নিছি তখন কিন্তু এটা 1000 কাটা চলে যাচ্ছে। তাই আমরা আগের জিনিসই যে W/M B এটাকে আমরা লিটারে নিয়ে গেলে এই যে 1000 চলে গেলে আমরা লিটারে পাই। তাহলে এখানে কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে ওই ফর্মুলা আমাদের ইউজ করার দরকার নেই। তাহলে তারপরে হচ্ছে নর্মালিটি জিনিসটা হচ্ছে, নর্মালিটি থেকে কিছু কোয়েশ্চন আছে। তো এই ফর্মুলাটা আমরা জানি S = W/M × B।
আচ্ছা, তারপরে হচ্ছে নর্মালিটি থেকে কোয়েশ্চেন আসে, নর্মালিটি এবং মোলারিটির সম্পর্ক থেকে একটা কোয়েশ্চেন আসে। এই আচ্ছা, এছাড়া নর্মালিটি বা মোলারিটি থেকে তেমন কোয়েশ্চেন আসে না। তাইলে নর্মালিটি এবং মোলারিটির মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা আমরা আশা করি তোমরা সবাই জানো। নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। এই তুল্য সংখ্যা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো। এই যে এন ইন্টু ই, এখানে ইটাই তুল্য সংখ্যা মেন করতেছে। আর এখানে যে এই যে ই, এখানে এই যে ইটা লিখছি, এটা হচ্ছে তুল্য বর। তো তুল্য বড় কিভাবে বের করতে হয় সেইটাও দেখাবো। এখানে এটা জাস্ট আমি লিখে দিলাম যে এখান থেকে কোয়েশন আসেই না, তাহলে লিখে দিলাম তোমাদের যাতে এটা জেনে রাখো। এখানে এটা মিন করে হচ্ছে তুল্য বড়। তাহলে দেখো আমরা নর্মালিটি এবং মোলারিটির যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা জানি কি, নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। তাহলে এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, একটা কোয়েশন লেখা আছে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের নরমালিটি, সালফিউরিক অ্যাসিড এটা নরমালিটি কত হবে। তাহলে একটু আগে আমরা দেখছি নরমালিটি ইজ ইকুয়াল টু কি, মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তাহলে এখানে মোলারিটি হচ্ছে 0.5 আর সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে আমাদের আসবে 1 নরমালিটি। তো এই তুল্য সংখ্যা নিয়ে এখন আলোচনা করবো মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সামনে। তো এই তুল্য সংখ্যা নিয়ে যখন আলোচনা করবো তোমরা একটু বেশি মনোযোগ দাও। এখন আমরা এই যে তুল্য সংখ্যা এবং তুল্য বর নিয়ে আলোচনা করব। এখন আমরা বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে, তো তোমরা একটু মনোযোগ দাও ক্লাসটাতে। আমরা তুল্য সংখ্যা নিয়ে অনেক ঝামেলা, তোমাদের মাথায় ঢুকে না বিষয়গুলা। তো আজকে এই তুল্য সংখ্যা এবং তুল্য বরের আমরা কি করব, একেবারে A to Z শিখে নিব। কোনো গল্প হবে না, কবিতা হবে না, এরপরে উপন্যাস হয়ে যাবে তুল্য সংখ্যা এবং তুল্য বরের। আমরা উপন্যাস হবে না, আমরা ছোট গল্পের মাধ্যমে আমরা তুল্য সংখ্যা এবং তুল্য বর শিখে নিব। তাইলে আমরা একটা জিনিস প্রথমেই মনে রাখবো, সেটা হচ্ছে যার যা আছে তাই তুল্য সংখ্যা। যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। এটা হচ্ছে একেবারে আমরা প্রথম দিকে যেটা আমরা মাথায় নিব, সেটা হচ্ছে যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। তাইলে এইখান থেকে আরেকটা হচ্ছে জিনিসটা হচ্ছে তুল্য বর। এই তুল্য বর কি মিন করতেছে, যে কোনো বস্তুর তুল্য বর সমান, এখানে তোমরা লিখো যে তুল্য বর সমান, তুল্য বর সমান হচ্ছে আণবিক বর বাই তুল্য সংখ্যা। আণবিক বর বাই তুল্য সংখ্যা। তো এখন কাহিনী হচ্ছে এই তুল্য সংখ্যা জিনিসটা আমরা কিভাবে নির্ণয় করব। অনেক সময় দেখছো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1, সালফিউরিক অ্যাসিডের হচ্ছে 2। এগুলো আমরা কিভাবে বের করব। তাহলে প্রথম যে জিনিসটা আসছে আমাদের অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর লিখতে পারো তুমি সালফিউরিক অ্যাসিড, H2SO4, তারপরে হচ্ছে H3PO, PO4। তো এখানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে, এখানে আমরা প্রথমে কি বলছি, যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কয়টা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, দান করতে পারে, বা কয়টা প্রোটন কি করতে পারে, প্রোটন দান করতে পারে, সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে এখানে দেখো সে একটা প্রোটন ত্যাগ করতে পারবে, এই যে এখানে দেখো হচ্ছে দুইটা প্রোটন ত্যাগ করতে পারে, তার জন্য তার তুল্য সংখ্যা হচ্ছে 2। এখানে হচ্ছে 3টা প্রোটন ত্যাগ করতে পারে, তার জন্য তার তুল্য সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা অ্যাসিডেরটা বুঝলাম যে কে কয়টা প্রোটন ত্যাগ করতে পারতেছে, সেই ত্যাগ করার সংখ্যাটাই হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। তারপর আসে আমরা ক্ষার কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1, এই যে +1, তারপর হচ্ছে তুমি Mg, এই যে মাইনাস, MgOH2, এটা হচ্ছে 2। তারপর আর কি পাই আমরা পাই এটার কত, এটা হচ্ছে 3। তাহলে এভাবে আমরা ক্ষারের গুলাই শিখতে পারি। দেখো আমরা জাস্ট কিলা সংকেতগুলা দেখে, এই যে এটা +2, এটা হচ্ছে -2, এই যে মাইনাসটা হচ্ছে ক্ষারের বেলায় তার তুল্য সংখ্যা। এখানে দেখো এটা হচ্ছে +3, এটা হচ্ছে -3, এই যে জাস্ট তার সংখ্যাটাই আমরা এখানে নিলাম। তারপর আসছে আমাদের জারক বিজারক। তো জারক বিজারকের একটা বিস্তারিত চার্ট আমরা শেষের দিকে আলোচনা করব। জাস্ট একটা জিনিস আমরা মনে রাখি, যতটা ইলেকট্রন আদান প্রদান করতে পারে, তারপর হচ্ছে লবণের কিছু জিনিসপত্র আছে। লবণের ক্ষেত্রে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট চার্জ। লবণের ক্ষেত্রে হচ্ছে ক্যাটায়ন, একটু সুন্দর করে তোমরা লিখো, ক্যাটায়ন অথবা অ্যানায়নের মোট চার্জ, এটা হচ্ছে লবণের ক্ষেত্রে। তাহলে কি কি লবণ আছে দেখো, আমাদের লবণ আছে সোডিয়াম কার্বনেট। তাহলে তার কত হবে, সোডিয়াম কার্বনেট দেখো তার এখানে চার্জ কত হচ্ছে +1, বাট এখানে তার কয়টা আছে, দুইটা সোডিয়াম অণু আছে, তার জন্য হচ্ছে তার সাথে আমরা 2 গুণ করে দেব। তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে 2।
তারপর তুমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো তার চার সংখ্যা কত? চার সংখ্যা হচ্ছে +1। আর এখানে কয়টা মোল আছে? কয়নো আছে? এখনো আছে, তার জন্য তার হচ্ছে 1। আর এখানে কিন্তু এই যে সোডিয়ামের আমরা জানি কি চার্জ হচ্ছে +1, আর তার হচ্ছে কি এখানে 2টা, এর জন্য তার সাথে আমরা 2 গুণ করে 2 করে দিছি। তারপরে আমাদের জানতে হবে ধাতু। ধাতু কি কি আছে দেখো। ধাতু হচ্ছে তোমার এই যে সোডিয়াম। ধাতুর ক্ষেত্রে তার 4 সংখ্যাই হচ্ছে তুল্য সংখ্যা। এটা হচ্ছে 1, তারপর হচ্ছে তোমার Mg2+, এটা হচ্ছে 2, তারপর অ্যালুমিনিয়াম 3+, এটা হচ্ছে 3। দেখো এগুলো হচ্ছে জাস্ট আমরা কি দেখেই বলে দিতে পারতেছি। জাস্ট জারক বিজারক নিয়ে একটু ঝামেলা আছে, তো সেগুলো আমরা কি করব, আমরা সামনে একটা চার্ট দিয়ে দিব, এখানে একটু জিনিসপত্র আছে, আমরা যখন জারণ বিজারণ দেখবো তখন জারণ বিজারণের সাথে ওই জিনিসটা বলে দিব। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। দেখো এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো দেখেই বলে দিতে পারতেছি। এখানে তার 4 সংখ্যা হচ্ছে প্লাস, এর জন্য 1, এখানে হচ্ছে 2+ এর জন্য 2, এখানে 3+ এর জন্য 3। তো এগুলো আমরা বুঝতে পারতেছি, একেবারে সহজ ভাষায় আমি বলতেছি আমাদের যাতে সমস্যা না হয়। তারপরে আর কিছু জিনিস, একটা জিনিস হচ্ছে এখানে একটা ব্যতিক্রম আছে। যে ব্যতিক্রম থেকে ইকুয়েশন আসে, এই ব্যতিক্রমটা তোমাদের জন্য লিখে দিচ্ছি। একটা হচ্ছে H3PO4, আর একটা হচ্ছে H3PO3, আর একটা হচ্ছে তোমার H3PO2। এখানে আমরা একটু আগে বলছি যে অ্যাসিডের বেলায় কি যতটা হাইড্রোজেন দান করতে পারে, তো এই তিনটে নিয়ে একটু ব্যতিক্রম। এই তিনটাকে দেখলে বোঝা যায় যে সবগুলাই 3টা হাইড্রোজেন দান করতে পারে। আমরা যদি বাইরে থেকে দেখি এইগুলার সবগুলাই 3টা হাইড্রোজেন দান করতে পারে বলে আমাদের মনে হয়, বাট এগুলার গাঠনিক গঠন যদি আমরা দেখি, তার স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। তোমরা একটু এই 3টা যে কোনো একটা নিয়ে গুগলে সার্চ দিবা, তাহলে তার গঠনটা দেখলে বুঝতে পারবা যে এখানে সবগুলা সমপরিমাণ হাইড্রোজেন দান করতে পারে না। তার জন্য এই যে এটা হচ্ছে তোমার 3টা দান করতে পারে, তার জন্য তার তুল্য সংখ্যা হচ্ছে 3। এটা হচ্ছে 2টা দান করতে পারে, তার জন্য তার তুল্য সংখ্যা 2। আর এটা হচ্ছে 1টা দান করতে পারে, তার তুল্য সংখ্যা হচ্ছে 1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 3টা থেকে কোয়েশ্চন আসেই। এই 3টা থেকে কোয়েশ্চন আসেই, কারণ যেখানে ব্যতিক্রম সেখান থেকে কোয়েশ্চন আসার সম্ভাবনা বেশি। তো এই জিনিসটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, খুব হাইলাইট করে এই 3টা লিখবা। যে আমরা জাস্ট এইখানে যে আমরা কি জানি যে যতটা হাইড্রোজেন দান করতে পারে। আচ্ছা, তারপরে আমরা আরো কিছু টার্ম জানতে হবে। সাপোজ হচ্ছে, আচ্ছা এটা একটা পাত্র, তো এই মুলার মানে আমরা কি বুঝি? মুলার মানে হচ্ছে 1 মুলার। তারপর আছে আমাদের একটু সুন্দর করে তোমরা আইকো, জাস্ট এগুলো পাত্র। তারপরে দেখো সেমিমুলার মানে কি বোঝায়? ডেসিমুলার মানে কি বোঝায় একটু বলো তো, এগুলো তোমরা অনেক পরে আসতেছো। তারপর হচ্ছে সেন্টিমুলার। তারপর প্রমাণ দ্রবণ বলতে কি বুঝো জিনিসগুলো একটু বলো তো। তাহলে সেমিমুলার মানে কি বোঝায়? 0.5 মুলার, আর ডেসিমুলার হচ্ছে 0.1 মুলার, আর সেন্টিমুলার 0.01 মুলার। এই যে 4টা জিনিস থেকে আমাদের কোয়েশন আসে। তাইলে এই 4টা জিনিসের এই যে পরিমাণে, যে সেমিমুলার মানে 0.5, ডেসিমুলার মানে 0.1, সেন্টিমুলার মানে 0.01, আর মুলার মানে। তো চলো তারপরে আমাদের কাছে কি আছে, আমরা এই টাইপ থেকে এই যে সেমিমুলার, ডেসিমুলার, এখান থেকে আমরা কিছু কোয়েশন সলভ করি। একটু আগে যে জিনিসগুলো আমরা লিখলাম, এখান থেকে আমরা কিছু কোয়েশন সলভ করি। এখান থেকে তো কোয়েশন আসে, সেই কোয়েশনগুলো কিরকম আসে সেইটা এখানে দেখবো। তো তাইলে এইখানে যে কোয়েশনটা দেখো কি বলছে, 5 লিটার 0.1 মুলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন। তাহলে এখানে বি দেয়া আছে হচ্ছে তোমার 5 লিটার, তারপর হচ্ছে এস দেয়া আছে হচ্ছে তোমার ঘনমাত্রা দেয়া আছে 0.1 মুলার। তারপর হচ্ছে আমাদের কি বের করতে হবে, পরিমাণ মানে কি ডাব্লিউ এর মানটা বের করতে হবে। আর এই যে এম, এই সোডিয়াম কার্বনেটের কত 106, এগুলা তোমরা একটু মুখস্থ করে নিবা। সালফিক H2SO4 হচ্ছে 98, সোডিয়াম কার্বনেট হচ্ছে 106, এগুলা মুখস্থ রাখলে কি হবে, দুনিয়া সহজ হয়ে যাবে, আমরা খুব সহজে অঙ্ক করতে পারবো। তাহলে আমরা কি জানি, S = W/M B, বিটা হচ্ছে লিটারে। আবার তুমি এই যে 1000 × W বাই M × B, এখানে যে বিটা যেহেতু লিটারে আছে, তুমি মিলিটারে নিবা কেন, মিলিটারে নিলে যে 1000 কারা চলে যাবে, এখানে তো যে জিনিসটা থাকতেছে এটা লিটারে থাকতেছে। তাহলে আমরা এই ফর্মুলাটাই ইউজ করবো। তাহলে এখানে W এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা W সমান কি পাবো, S × M × B।
তাহলে এস এর মান কত 0.1, এম এর মান হচ্ছে তোমার কত 106, আর বি এর মান হচ্ছে এখানে আয়তন কত, আয়তন হচ্ছে 5 লিটার। তাহলে এটা তুমি এখানে 10 দাও, 106 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত আসতেছে 106 কে এই যে আমরা দশমিকটা তুলে নিচে 10 বসাইলাম। আমরা দশমিক ভগ্নাংশ থেকে আবেগিত সাধারণ ভগ্নাংশ নিলাম। তারপরে এই যে 10 কে 5 দ্বারা কাটলে 2 পাই, আর 106 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 50, 53। তাইলে আমাদের উত্তর আসতেছে 53 গ্রাম। কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন? 53 গ্রাম, এই যে অপশন বি তে আছে। তো চলো পরেরটাতে যাই, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কোয়েশনটা আমরা আগে পড়ি। 0.125 হাইড্রোক্লোরিক অ্যাসিডের 500 মিলিলিটার দ্রবণকে এত লঘু দ্রবণে পরিণত করতে কতটুকু পানি যোগ করতে হবে? তো এটা তোমরা একটু নিজেরা করো, আমি ফর্মুলাটা লিখে যাচ্ছি B1S1 = B2S2। তো এখান থেকে আমাদের B2 এর মানটা বের করতে হবে। B2 এর মানটা কি হবে B1S1 বাই হচ্ছে S2, এই যে কতটুকু পানি যোগ করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে তোমার এই যে B1 এর মান হচ্ছে তোমার কত, B1 এর মান হচ্ছে 500, আর S1 এর মান হচ্ছে 0.125, আর S2 এর মান হচ্ছে 0.100। তাহলে এইখানে দেখো যেহেতু দুইটা সম আকৃতির আছে, তাহলে আমরা দশমিকটা তুলে দিব উভয় পক্ষ থেকে। তাহলে দেখো 100 দ্বারা আমরা যদি 500 কে ভাগ করি তাহলে আসে 5, আর 5 কে 125 এর সাথে গুণ করলে আমাদের আসে 500, 5 25 125, 625। তাহলে 625 মিলিলিটার তুমি ঠাস করে অপশন এ তে দাগায় দিবা। 625 মিলিলিটার আমার হয়ে গেছে, তুমি পেরে গেছো। বাট কিন্তু এই জায়গায় হচ্ছে ভুল করো। এখানে কি করতে বলছে যে আমাদের বের করতে হবে যে কতটুকু পানি যোগ করতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার আগে কত আছে 500 মিলিলিটার আছে, এখন আমরা পাইছি কত 625 মিলিলিটার। তাহলে কতটুকু যোগ করতে হবে? 625 মাইনাস হচ্ছে 500, আমাদের 125 মিলিলিটার আরো যদি আমরা যোগ করি তাহলে আমরা 625 এ পৌঁছে যাব। তাহলে দেখো এই জায়গায় হচ্ছে তোমরা ভুল করো যে ডিরেক্ট মানটা B2 এর মানটা বের করে এটা দেখায় দাও। অপশনে একটা থাকবে এরকম, তখন তুমি মনে মনে ভাববা যে আমার তো হয়েছে, বাট এটা কিন্তু ভুল। এখানে আমাদের কি বের করতে বলছে, আরো কতটুকু পানি যোগ করতে হবে। তাহলে আমরা নতুন যে মানটা পাইছি তার মান থেকে আমরা আগের মানটা বাদ দিয়ে দিব, তাহলে আমরা কতটুকু যোগ করতে হবে সেটা আমরা পাবো। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। এই জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা জানাবা, কমেন্টে জানাবা, আমরা সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমাদের আরো কিছু জিনিসপত্র আছে, আমরা সেগুলো আলোচনা করব। তো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা পার্সেন্টেজ দ্রবণকে মোলার ঘনমাত্রায় কিভাবে রূপান্তর করব সেই জিনিসটা দেখব। তো এখানে হচ্ছে 4টা জিনিস আছে বইয়ে, বাট আমাদের পরীক্ষায় এই প্রথম 2টা জিনিসই আসছে, বাকি 2টা জিনিস আসেই না বলতে গেলে। তো একটা হচ্ছে তোমার যখন পার্সেন্টেজটা W/B আকারে থাকবে তখন হচ্ছে 10x/m, S = তখন আমরা ঘনমাত্রা বের করব S = 10x/m। এখানে xটা হচ্ছে যে পার্সেন্টেজ যে জিনিসটা দেওয়া থাকবে সেটা, আর যদি W/W থাকে তখন হচ্ছে W/W আকারে থাকে তখন S = 10 × রো ইন্টু x/m। এখানে রটা হচ্ছে দ্রবের ঘনত্ব, আর বাকি 2টা লিখে দিলাম, জাস্ট তোমরা একটু দেখে রাখো, বাকি 2টা থেকে কোনো কোয়েশ্চন আসে না। তো চলো আমরা এখান থেকে প্রশ্ন সলভ করি, প্রশ্ন সলভ করলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। তো দেখো কোয়েশ্চনে কি বলছে, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? তাহলে আমরা একটু আগে দেখছি 10x/m। এখানে xটা কি মিন করতেছে, এই যে পার্সেন্টেজ, যে পার্সেন্টেজে যে মানটা দেয়া আছে সেইটা। তাহলে 10 × 10/m, সোডিয়াম কার্বনেটের m এর মান কত হচ্ছে 106। আণবিক ভর কত সোডিয়াম কার্বনেটের? 106। তোমরা সোডিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড এগুলাটা জিনিসগুলা আণবিক ভরগুলো মুখস্থ করে রাখবা, তাহলে জীবন সহজ হয়ে যাবে, গল্প হবে না, উপন্যাস হবে না, ছোট গল্প আকারে সমাধান করে দিয়ে আসবা। তাহলে এখানে দেখো আমরা 100 কে করবো 106 দ্বারা ভাগ করবো, তাহলে যাবে কত? একবার যাবে না, তাহলে দেখো কয়বার যায়, 0 পয়েন্ট, তারপর হচ্ছে 9 বার গেলে 9 বার যাবে। আচ্ছা 900, 6 9 54, 954, তারপর এখান থেকে আসবে 46094 আসবে, 0.94। দেখো আমরা খুব সহজে কিন্তু হাতে হাতে ক্যালকুলেশন করে জিনিসটা বের করে দিলাম। তাহলে অপশন এ। এভাবে ক্যালকুলেশন করাটা তোমরা শিখে নাও, বেশি বেশি প্র্যাকটিস করে, তাহলে এগুলো তোমরা দেখে দেখে বলতে পারবা। তো আমরা পার্সেন্টেজ থেকে কি করলাম, ঘনমাত্রায়, মোলার ঘনমাত্রায় আমরা রূপান্তর করতে পারলাম। তো আশা করি এই জিনিসগুলো তোমরা পারবা। তারপরে চলো ppm। ppm খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। তো ppm জিনিসটা কি? ppm এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। এর মানে কি? এর মানে হচ্ছে 1 মিলিয়ন ভাগ দ্রবণে কত ভাগ দ্রব আছে। আমরা একটা পাত্রে ধরো রাখলাম একটা দ্রবণের মধ্যে,
এখানে এই যে দ্রবণটাকে যদি আমরা 1 মিলিয়ন ভাগ করি, এই 1 মিলিয়ন ভাগের মধ্যে কত ভাগ দ্রব আছে। তো এখান থেকে আমাদের মাঝে মধ্যে ppm পার্টস পার মিলিয়ন, তারপর পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়নও বের করতে বলে। তো আমরা কিভাবে বের করব? আমাদের প্রথম হচ্ছে ppmটা হচ্ছে s ইন্টু m ইন্টু 1000 10 টু দি পাওয়ার কিউব। এখানে এসটা কি? এসটা হচ্ছে ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, আর এমটা হচ্ছে আণবিক ভর, আর তার সাথে আমরা 1000 গুণ দিলেই আমাদের ppm এ চলে যাবে। তাহলে তুমি মানটা বসাও, এই যে 2 সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে 40, তার সাথে হচ্ছে 1000, এটা গুণ দিলেই চলে আসবে। তারপর হচ্ছে ppb কি? এই s ইন্টু m ইন্টু এই যে 1000 সাথে আরো 1000, তাহলে এই 1000 সাথে আরো 1000 গুণ দিলে 10 টু দি পাওয়ার কিউবের সাথে আর 10 টু দি পাওয়ার কিউব গুণ দিলে 10 টু দি পাওয়ার 6 হবে। এখানে মানগুলো বসাও, উত্তর চলে আসবে। তারপর হচ্ছে ppt সেম, তার সাথে আরো 1000 গুণ, তাহলে s ইন্টু m ইন্টু 10 টু দি পাওয়ার 6 এর সাথে যদি আরো 1000 গুণ দিই, তাহলে আমরা কত হবে? 10 টু দি পাওয়ার 9। এখানে মানগুলো বসাও, এই যে s এর মান হচ্ছে 2, m এর মান হচ্ছে 40 আর 10 টু দি পাওয়ার 9, মানগুলো বসাও, তোমার উত্তর চলে আসবে। তো ppm, ppb, ppt নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা পরের অংশে যাই। তাহলে এইটাতে কি বলছে? একটা কোয়েশ্চন, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা এত হলে ppm এককে কত? তাহলে একটু আগে আমরা দেখছি কি s ইন্টু m ইন্টু 1000 বা 10 কিউব। তাহলে এইখানে s এর মান কত? 0.005 আর m এর মান হচ্ছে 180। তোমরা গ্লুকোজের সংকেতটা লিখে তোমরা ভেঙে ভেঙে বের করে দেখবে 180 আসবে। তাহলে গ্লুকোজেরটা, ফ্রুক্টোজেরটা, এটা করতে করতে জিনিসগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই যে গ্লুকোজের 180, এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে নেবা। গ্লুকোজের 180, সোডিয়াম কার্বনেটের 106, সালফিউরিক অ্যাসিডের 98, সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 40, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 36.5, এগুলো তোমরা কি করবা? মুখস্থ করে ফেলবা। তাহলে 10 কিউব, এটা তোমরা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে? আমাদের 1180, আমাদের 980। তো এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবা। কি করবা? এই যে আমরা এটাকে কি করব? এটাকে আমরা সব দশমিক তুলে দিয়ে আমরা কি যে দশমিকের শূন্য, তারপরে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা, আমরা 1000 বসাই দিব। আর এই যে 1000 কাটা 180 সাথে 5 গুণ করলে কত আসে? 180 সাথে 5 গুণ করলে আমাদের আসবে 900। দেখো আমরা কত সহজে কিন্তু দেখে দেখে আমি এই জিনিসটা বলতে পারতেছি। তো এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করো, দেখবা হয়ে যাবে। তো তারপরে যাই, তারপরে হচ্ছে আমাদের এই বিখ্যাত জারণ বিজারণ। তো জারণ মানে কি? আর বিজারণ মানে কি? যখন হচ্ছে তোমার কি হয়, ইলেকট্রন ছাড়ে তখন হচ্ছে জারণ, আর যখন হচ্ছে তোমার কি হয়, ইলেকট্রন ছাড়ে তখন হচ্ছে কি হয়, বিজারণ হয়। আর যখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তখন জারণ হয়। যখন কি হয়, ইলেকট্রন ছাড়ে, ত্যাগ করে বা দান করে তখন হয় বিজারণ, আর যখন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তখন হয় জারণ। বাট আমাদের যে কাহিনী, আমাদের জারক বিজারক এইগুলা চিনতে সমস্যা হয়। তো এখানে দেখো আমি খুব সুন্দর করে লিখে রাখছি। তারপরে আমরা একটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখবো। সেই ছন্দটা হচ্ছে জাগ্রত বিদ্যান। জাগ্রত বিদ্যান, এটাতে মনে রাখবো। দেখো বর্গজতে জারক, জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। আর এই যে বতে হচ্ছে বিজারক, আর ব্রতে হচ্ছে এই যে দান। তাহলে বিজারক কি করে? ইলেকট্রন দান করে। তোমরা একটু সুন্দর করে লিখে রাখো জিনিসটা। জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক হচ্ছে ইলেকট্রন দান করে। আমাদের এই জারক বিজারক চেনার জন্যই পরীক্ষা কোয়েশ্চন আসে। তো এইখান থেকে আমরা একটা বিক্রিয়া তোমাদেরকে লিখে দিচ্ছি। এই বিক্রিয়া থেকে আমরা দেখবো কিভাবে আমরা জারক বিজারক নির্ণয় করতে পারি। তাহলে এখানে আরো কিছু জিনিস আমি লিখে রাখছি। দেখো, জারক হচ্ছে অন্যের জারণ ঘটায়, নিজে বিজারিত হয়। কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এই যে জারক, জাগ্রত জারক ইলেকট্রন গ্রহণ করে, জারণ মানে হ্রাস হয়, জারণ মানে হ্রাস হয়। আর বিজারণ কি করে? অন্যের বিজারণ ঘটায়, নিজে জারিত হয়, ইলেকট্রন ত্যাগ বা দান করে। যে আমরা বিদ্যান, বিজারক ইলেকট্রন দান করে, জারণ মানে বৃদ্ধি ঘটে। তাহলে একটা বিক্রিয়া তোমাদের লিখে দিচ্ছি। সাপোজ SnCl2 প্লাস 2FeCl3 SnCl4 আসবে, তারপর হচ্ছে 2FeCl2। তাহলে এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে হচ্ছে দেখো, এখানে Sn এর কত আসতেছে আমাদের জারণ মান। এখানে জারণ মান আসছে তোমার 2+, আর এখানে গিয়ে হয়ে গেছে আমাদের 4+। তারপরে এখানে দেখো ফেরি ছিল, এখানে গিয়ে ফেরাস হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে তোমার কত ছিল? এখানে ফেরি ছিল, এখানে গিয়ে ফেরাস হয়ে গেছে। তাহলে এখানে 3+ হচ্ছে, এখানে 2+। তাহলে দেখো এখানে এই যে Sn এখানে ছিল 2+, তারপর ওইবারে গিয়ে কি হয়ে গেছে? Sn 4+। তাহলে এখানে কি ঘটতেছে? দেখো ইলেকট্রন কি হচ্ছে? এখানে ইলেকট্রন হচ্ছে
বাড়তেছে। ইলেকট্রন কি করছে, ইলেকট্রন হচ্ছে তোমার কি করতেছে, এখানে ইলেকট্রন হচ্ছে দান করতেছে। দেখো এখানে দুইটা ছিল, এই যে আমাদের লেখা আছে জারণ মানের বৃদ্ধি ঘটে, যে মানটা থাকে তাই সে মানটার বৃদ্ধি ঘটে। বাট আমরা জাগ্রত বিজ্ঞান ওইটা দ্বারা মনে রাখবো যে বিজারক কি করে, ইলেকট্রন দান করে। তাহলে ইলেকট্রন এখানে দুইটা দান 2+ ছিল, আরো দুইটা দান করেছে, তার জন্য 4+ হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে এখানে তোমার কি করতেছে, এইখানে জারণ মানের বৃদ্ধি করতেছে, বিজারণ করতেছে তোমার। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমার বিজারক। তাইলে দেখো, তারপরে দেখো এই যে এখানে ফেরাস থেকে ফেরি হয়েছে, Fe3+ ছিল, 3+ থেকে Fe2+ হয়েছে। তাহলে এখানে দেখো কি করতেছে, ইলেকট্রন গ্রহণ করতেছে। এখানে কি করতেছে, ইলেকট্রন গ্রহণ করতেছে। তাইলে ইলেকট্রন যদি গ্রহণ করে তাইলে সেটাকে আমরা কি বলি, জারক বলি। জাস্ট এই জিনিসটাই মনে রাখবা যে জারক ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক ইলেকট্রন দান করে। জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ইলেকট্রন দান করে। তাহলে আমরা খুব সহজে জারক বিজারক চিনতে পারবো। আচ্ছা, তাহলে আমরা পরের অংশে যাই। আচ্ছা, তোমাদের জারক বিজারকের তুল্য সংখ্যা পরে একটা চার্ট দিব বলছিলাম, এই চার্টটা এখানেই আছে। দেখো আমরা খুব সুন্দর করে জারক বিজারকের যেগুলা লাগে পরীক্ষায় আসে সেগুলো আমরা এখানে লিখে রাখছি। খুব সুন্দর করে দেখো, তোমরা জিনিসগুলো খুব সুন্দর করে তুলবা। তো এখান থেকে আমরা কয়েকটা বুঝাই দিব তোমাদের জন্য, যাতে তোমরা জিনিসগুলো নিজে নিজে বুঝতে পারো। তো দেখো এখানে আমরা এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটাকে দেখি, যখন তোমার MnO4 থেকে আমাদের কি হয়, Mn2+, এখানে যখন থাকে তখন হচ্ছে যে 4 দুগুণে 8, 8 থেকে হচ্ছে তোমার এগুলো +7। তাহলে এখান থেকে আমাদের এখানে দেখো +7 ছিল, যখন ওই পারে চলে গেছে তখন 2+ হয়ে যায়। এখান থেকে 7 থেকে কত বাড়তেছে বা কত কমতেছে, এইটাই আমরা দেখবো, যে যা বাড়বে বা কমবে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে এখানে দেখো 7 থেকে 2 হয়ে গেছে। হ্যাঁ, 5টা ইলেকট্রন কি করতেছে, 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে এখানে কি হচ্ছে, তোমার কমতেছে। এখানে কি হচ্ছে, 7টা থেকে 2টা হয়ে গেছে, কারণ কি হচ্ছে এখানে আরো 5টা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। তাইলে এটার তুল্য সংখ্যা হচ্ছে 5। তারপরে দেখো এই যে Fe কি হয়, Fe ফেরাস থেকে ফেরি হয়ে যায়। তাহলে Fe2+ থেকে কি হয়, Fe3+। তাহলে এখানে কি হচ্ছে, একটা কি করতেছে, আরো একটা কি করতেছে, দান করতেছে, আরেকটা দান করতেছে, তার জন্য 2+ থেকে 3+ হয়ে গেছে। তাইলে তার তুল্য সংখ্যা কত, তার তুল্য সংখ্যা হচ্ছে 1। এভাবে সবগুলাই হয়ে যাবে, তোমরা একটু সবগুলা এভাবে ভেঙে ভেঙে দেখো। আমাদের কি থেকে কি হচ্ছে এবং কত বাড়তেছে, আমাদের চার সংখ্যা কত বাড়তেছে, এই জিনিসগুলো বুঝলেই আমরা এই তুল্য সংখ্যা নিয়ে সমস্যা হবে না। তো আমরা এর পরের অংশে যাই, পরে আমাদের কি আছে দেখি। এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া অসমতাকরণ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু মনোযোগ দাও। এই জিনিসে সবার ঝামেলা থাকে। এই জিনিসটা আমি একটু অত তাড়াতাড়ি বলবো না, আবার অত ধীরে ধীরে বলবো না, একটু স্বাভাবিকভাবে বলবো। তো তোমরা একটু মনোযোগ দাও এই জায়গায়। তো আমরা কিভাবে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া সমতাকরণ করি, এই জিনিসটাই বুঝাবো এখানে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এই জায়গায় সবার সমস্যা থাকে, এর জন্য সবাইকে আমি বলতেছি তোমরা একটু মনোযোগ দাও। তাহলে প্রথম যে জিনিসটা, আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যে ধাতুর সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ, ধাতুর সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ। তাহলে দেখো এখানে আমরা একটা বিক্রিয়া নিছি। এখানে ধাতু কি কি আছে, এই যে একটা ধাতু, দুইটা ধাতু, তারপর হচ্ছে এই যে 3টা ধাতু আছে। তাহলে এই ধাতুর সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ, এখানে অ্যাসিড কি আছে, অ্যাসিড হচ্ছে এইটা, SO4 2- এটা হচ্ছে অ্যাসিড। এখানে HCl থাকতে পারতো, তখন হচ্ছে ক্লোরাইড হচ্ছে কি অ্যাসিডের ঋণাত্মক অংশ, বাট এখানে কি আছে, সালফেট আছে। এখন আমাদের কি করতে বলছে, 1 নাম্বার কাজে, 1 নাম্বার হচ্ছে ধাতুর সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ প্লাস পানি। তাইলে এইখানে এই যে আমাদের কি হবে, অন্য কালার দিয়ে লিখতেছি, এই যে K2SO4, আমরা কি করছি, এই যে ধাতুর সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ। আরেকটা কি আছে, এই যে ক্রোমিয়ামের অ্যাসিডটা হবে, ক্রোমিয়ামের সালফেটটা হবে তোমার Cr2SO4 3। তারপরে কি, তারপরে হচ্ছে তোমার এই যে এখানে Fe আছে, তাহলে Fe সালফেটটা হবে তোমার Fe2SO4 3। তার সাথে কি, তার সাথে হচ্ছে পানি। আমাদের 1 নাম্বার কাজ শেষ। আমরা কি করছি,
জাস্ট ধাতুর সাথে আমরা কি করতেছি, অ্যাসিডের ঋণাত্মক অংশ আমরা যোগ করে দিছি আর তার সাথে পানি। তারপরে 2 নম্বর অপশনে কি বলছে, 2 নম্বরে বলছে দেখো জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা আর বিজারকের পাশে জারকের তুল্য সংখ্যা, মানে আমরা একটার জিনিসকে আরেকটাকে দিব। তো এইখানে দেখো, এখানে জারক কোনটা বিজারক কোনটা, মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু বলো তো এখানে জারক কোনটা বিজারক কোনটা। তো এইখানে আমাদের এটা হচ্ছে বিজারক, ফেরাস সালফেট হচ্ছে বিজারক আর এটা হচ্ছে তোমার জারক। তাইলে এইটার FeSO4 ফেরাস সালফেট এটাকে এইটার তুল্য সংখ্যা কত, আমরা কি বলছি এখানে জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা। ঠিক আছে, এই যে এটার তুল্য সংখ্যা আমরা কি করব, এইটাকে দিয়ে দিব। তাইলে ফেরাস সালফেট এর তুল্য সংখ্যা হচ্ছে 1 আর K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা হচ্ছে 6, আমরা এটাকে দিয়ে দিলাম। আমাদের 2 নম্বর কাজ শেষ। 3 নম্বরে বলছে কি দেখো, 3 নম্বরে বলছে যে জারকে যতটি অক্সিজেন উৎপাদে ততটি পানির অণু। তাহলে এখানে একটা কি বলছে, এটা হচ্ছে বিজারক আর এটা হচ্ছে জারক। তাহলে এখানে অক্সিজেনের সংখ্যা কয়টা আছে, 7টা। তাহলে আমরা কি বলছিলাম 3 নম্বরে কি বলছে, জারকে যতটি অক্সিজেন উৎপাদে ততটি পানির অণু। তাহলে এখানে 7টা আছে, 7টা পানির অণু। তারপরে কি করতে হবে, 4 নম্বরটা দেখতে হবে না, তো এই 4 নম্বরটা আমাদের লাগে না, জাস্ট জানার জন্য এটা লিখে রাখছি। তারপরে দেখো 5 নম্বরে বলছে সমীকরণের ডান পাশে ধাতু সমতা করতে হবে। এবার আমরা কি করব, আমরা ধাতুগুলা সমতা করে দেব। তো এটা সমতা আমরা কিভাবে করব, আমাদের দেখো এখানে হচ্ছে F হচ্ছে 6টা আর এখানে হচ্ছে কয়টা, 2টা। তাইলে এখানে একটা 3 দিয়ে দিলে আমাদের এটা সমতা হয়ে গেছে। তারপর আর কি সমতা করতে হবে, দেখো এই যে আমাদের অ্যাসিডটা সমতা করতে হবে, কারণ এখানে কয়টা হাইড্রোজেন আছে, 14টা আছে, বাট এখানে আছে 2টা। তাহলে আমরা যদি 7 দিয়ে দেই এখানে, তাহলে তো মিলে যায়। এবার দেখো আমাদের সবগুলা সমতা হয়ে গেছে। তো আমরা খুব সহজে এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস এখানে লিখে দিছি। এই 5টা জিনিস তোমরা সুন্দর করে লিখে রাখবা এবং এইভাবে বাকি যে বিক্রিয়া আছে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো এই নিয়ম অনুসরণ করে, তাহলে তোমরাও জারণ বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকরণে তোমরাও পটু হয়ে যাওয়া। এবং এটা যদি না বুঝে থাকো তাহলে জানাবা। আমি আবার বলতেছি, আমাদের প্রথম কাজ হচ্ছে ধাতুর সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ। আমরা ধাতু কয়টা আছে এখানে চিহ্নিত করবো। এখানে দেখো 3টা ধাতু আছে, তো তার সাথে আমরা কি করছি, ঋণাত্মক অংশ। তো এইগুলা কিভাবে হয় যে Cr2SO4 3 SO4 3 এগুলা যদি তোমরা না পারো, এগুলা গুণগত রসায়নে আমরা ভেঙে পড়াই, যখন বেসিক পড়াই তখন হচ্ছে ভেঙে এগুলা কিভাবে হয় এগুলা পড়াই। এগুলা যদি তুমি এখন না পারো, 2 দিন পরে, এতদিনে তো তুমি HSC দিয়ে দিতাম, তো এখন যদি না জানো এগুলা কিভাবে হয়েছে এটা যদি জিজ্ঞেস করো তাহলে কিচ্ছু করার নাই আমার ভাই। তো এগুলো বুঝতে হবে এগুলা কিভাবে হয়েছে। আমরা কি করি, যৌগ গঠনের নিয়ম আমি যখন লিখে দিছিলাম একেবারে প্রথম দিকে, আমি প্রথম সেকেন্ড থার্ড ক্লাসে কেমিস্ট্রি যখন প্রথম দিকে পড়াই, তখন সেকেন্ড থার্ড ক্লাসে এগুলা যৌগ গঠনের নিয়ম পড়াই। দুইটা মৌল বা দুইটা যৌগ একত্রিত হলে সেটাকে আমরা কিভাবে নতুন রূপে নতুন আকার দেই সেটা আমরা প্রথম দিকে বোঝাই। তো এখন যদি এটা না পারো ভাই, তাহলে কিচ্ছু করার নাই, এটা তোমাদের নিজে বুঝতে হবে। তো আমরা প্রথম কাজ কি করছি, আমরা ধাতুর সাথে ঋণাত্মক অংশ এবং পানি যোগ করেছি। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের জারকের পাশে বিজারকের তুল্য সংখ্যা এবং বিজারকের পাশে এই যে এটা হচ্ছে বিজারক, তার তুল্য সংখ্যা আমরা জারককে দিছি এবং জারকের তুল্য সংখ্যা বিজারককে দিছি। আমাদের 2 নম্বর কাজে 3 নম্বর কাজ হচ্ছে এই যে জারকে যতটি অক্সিজেন, জারকে 7টা অক্সিজেন আছে, এর জন্য 7 অণু পানি। তারপরে হচ্ছে আমরা সমতা করে দিছি, যে ধাতুগুলো আছে ধাতুগুলার আমরা উভয় পাশ দেখে আমরা সমতা করে দিছি, আমাদের কাজ শেষ। আশা করি এটা বুঝতে পারছো। আমাদের আর কিছু অংশ রয়েছে, আমরা শেষের দিকে চলে আসছি, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। যারা ধৈর্য সহকারে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ধৈর্য সহকারে থাকো, ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো। এবং তোমরাই আমার একজন এক একটা স্বপ্ন, তোমরা একটা ভালো রেজাল্ট করবা এবং আমরা জাস্ট রেজাল্টটা দেখে আনন্দিত হব, এটাই। তো এবার হচ্ছে আমরা দেখো জারণ বিজারণ এবং অম্লক্ষার ভিত্তিক কিছু গাণিতিক সমস্যা। এখানে একটা বিখ্যাত জিনিস আছে, আমরা জানি যে মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা সমান মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, এটা খুব ভিআইপি সমীকরণ। তো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, তো এমসিকিউতে এখান থেকে আসে না, জাস্ট জানার জন্য বলতেছি। এমসিকিউতে খুব একটা আসে না, আসেই না বলতে গেলে, জাস্ট জানার জন্য। এখানে আমরা এই যে n ইন্টু ই, n হচ্ছে মূল সংখ্যা, আর তোমার এটা সমান হচ্ছে যে অ্যাসিডের মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, এটা সমান হচ্ছে আমাদের ক্ষারের মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, অথবা জারক অথবা বিজারক। এই যে আমরা এখানে লিখে রাখছি, জারক
ফলে তার জারকের মূল সংখ্যা ইনটু তুল্য সংখ্যার মানটা বিজারকের মূল সংখ্যা ইনটু তুল্য সংখ্যার মান সংখ্যার সমান, এবং অ্যাসিডের মূল সংখ্যা ইনটু তুল্য সংখ্যার মানটা ক্ষারের তুল্য সংখ্যা ইনটু মূল সংখ্যার মানের সমান। তারপর এখানে যে এই বিখ্যাত আমাদের যে লাইনটা সেটা লিখে রাখছি। তো আমরা একটা কোয়েশ্চন সলভ করে আমাদের আজকের ক্লাসটা শেষ করে দেবো। এই কোয়েশ্চনটা তোমরা পড়ো। কি বলছে কোয়েশ্চনে? 500 মিলিলিটার আয়তনের 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। 500 মিলিলিটার আয়তনের দ্রবণে কি আছে? 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 মিলিলিটার পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন? তাহলে আমরা কি জানি? প্রথম মূল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা H2SO4 এটার সমান হবে মূল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কি কি দেয়া আছে দেখো। এই যে এখানে n রিলেটেড কি কি দেয়া আছে, n এর তো আমরা অনেকগুলা ডাটা জানি, এই অনেকগুলা ফর্মুলা জানি, n/Na W/m B/22.4 BS। তাহলে এখানে যা যা ডাটা দেয়া আছে সেই ডাটা অনুযায়ী আমরা এখানে সূত্রটা বসাবো। তাহলে এখানে দেখো 49 গ্রাম আছে, এখানে কি আছে? 49 গ্রাম আছে। তাইলে এখানে আমাদের কি করতে হবে? আমরা আবার কি জানি? n = BS জানি। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে জিনিসটা বুঝতে হবে। এখানে একটু এই যে কোয়েশ্চনটা একটু কঠিন টাইপের, তার জন্য এখানে একটু সময় নিচ্ছি, দাঁড়াও। এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1, আর n = আমরা কি জানি? দেখো এখানে আছে যে 50 মিলিলিটার দেয়া আছে, তাহলে এখানে কি হবে? এখানে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন কি পরিমাণ? তাইলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ আয়তনটা বের করার কথা বলছে। তাহলে আমরা কি জানি? n = B × S। তাহলে আমরা এই যে 1 বসাই দিলাম আগে, সমস্যা নাই, এর মান, তারপর n = BS। তাহলে এই যে B এর মানটা আমাদের বের করতে হবে, আর S এর মান S এর মান হচ্ছে তোমার কত? এখানে দেখো S এর মানটা এই যে 10% দেয়া আছে। এই 10% আমরা কি জানি? 10x/m। এই যে 10x/m। তাহলে এখানে 10 × 10 বাই হচ্ছে নিচে হচ্ছে m, m এর মান কত? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40। তাহলে এই পাশের কাজ কিন্তু আমাদের শেষ। এবার এই পাশে আসো সালফিউরিক অ্যাসিডে। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2 আমরা বসাই দিলাম। আমরা কি করতেছি? 2 বসাই দিছি। তারপর n সমান কি? n সমান হচ্ছে এখানে দেখো যেহেতু এটাও আছে, তারপরে এই যে আয়তনও আছে, এখানে তার আয়তন কত? 500 মিলিলিটার। এটাকে কিন্তু লিটারে নিতে হবে। তাহলে 500 কে আমরা কি করব? 1000 দ্বারা ভাগ করে দেব, ইনটু S। S এর মানটা কিন্তু এখানে সরাসরি নাই, S এর মানটা কিন্তু এখানে সরাসরি নেই। তাহলে আমরা S = কি জানি? এই যে W আছে, W/m × B। এটা আমরা S এর ফর্মুলা জানি। তো এখান থেকে এই ফর্মুলাটা আমাদের বসাইতে হবে। তাহলে এখানে W এর মানটা কত? 49 বাই হচ্ছে m এর মান কত? সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98 ইনটু এখানে আয়তনটা কি? কোন আয়তনটা বসাইতে হবে? এই যে 50 কি বসাইতে হবে? আচ্ছা, একটা জিনিস হচ্ছে এইখানে হবে 50, এখানে 50। এই যে বলছে কি বলছে? 50 মিলিলিটার পরিমাণকে এই 50 বসাতে হবে। বাট যখন আমরা কি করতেছি? আমরা ঘনমাত্রা বের করতেছি, তখন আমরা এই জিনিসটা বসাবো। একটা জিনিস এখানে মিস্টেক করছি, এটা 50 হবে, আর এইখানে যে ঘনমাত্রাটা আছে সেই ঘনমাত্রা আমরা এই 500 বসাবো। তাহলে এখানে আমাদের কত হবে? এই যে 500 কে আমাদের কিসে নিতে হবে? আমাদের লিটারে নিতে হবে। তাহলে 500 কে যদি আমরা লিটারে নিই তাহলে 0.5 লিটার আসে। এবার তুমি জিনিসটা ক্যালকুলেশন করো। আমাদের এই যে এই পাশের কাজ শেষ। এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এই পার থেকে আমরা সবগুলো যদি ক্যালকুলেশন করি, আর এই টাইপের কোয়েশ্চন আসলে অবশ্যই তোমার হাতে ক্যালকুলেটর থাকবে, তখন আমাদের আসবে, এটার উত্তর আসবে তোমার উত্তর আসে 0.04 লিটার। তো দেখো আমি আরেকবার এই জিনিসটা বলি। এখানে আমরা জানি যে অ্যাসিডের মূল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা ক্ষারের মূল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা সমান হবে। তাহলে এখানে আমরা জাস্ট ফর্মুলাটা লিখলাম এবং আমরা প্রশ্ন দেখবো আমাদের কি কি ডাটা দেয়া আছে। যে ডাটাগুলো দেয়া আছে সেই ডাটা অনুযায়ী আমরা কাজ করব। তাহলে দেখো এখানে আমরা আগে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করি। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা আমরা জানি 1, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আয়তনটা বের করতে হবে, আমরা লিখলাম। আমরা জানি কি n = B × S। তাইলে আমরা S এর মানটা কি কিসে দেয়া আছে? পার্সেন্টেজ দ্রবণে দেয়া আছে। তাহলে পার্সেন্টেজ থেকে আমরা কি করলাম? আমরা মোলার ঘনমাত্রায় নিয়ে আসলাম। আমরা কি জানি? 10x/m। এটা দ্বারা এই পাশের কাজ শেষ। তারপর হচ্ছে এখানে কিন্তু আসল খেলাটা, এখানে কিন্তু সবাই ভুল করে। তাহলে এখানে আমরা কি জানি? এই যে আমরা তুল্য সংখ্যাটা বসাই দিলাম 2, n = আমরা কি জানি? B লিটার × S। এখানে এই বিটা কিসে বসবে? এই যে যা আমাদের কি করতেছে, আমরা প্রশমিত করতে যতটুকু ব্যবহার করছি সেইটা আমাদের এখানে বসাইতে হবে। বাট এই যে ঘনমাত্রাটুকু তো তার এই যে যতটুকু আয়তন আছে, মূল আয়তন
আয়তনে যে দ্রবণে যে দ্রবীভূত আছে ওইখান থেকে কিন্তু আমাদের এই ঘনমাত্রাটা বের করতে হবে। তার জন্য এই যে আয়তনটা আমরা এই 500 মিলিলিটার এটা বসাইছি। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো এই টাইপের কোয়েশ্চেন এমসিকিউতে আসে না, জাস্ট রিটেনে আসে, এর জন্য দেখাই দিলাম জিনিসটা। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা গ্রুপে বলবা, আমরা ইনশাল্লাহ সমাধান করে দিব সেই সমস্যাগুলো। এবং তোমরা ক্লাসটা সুন্দর মতো করে তোমরা সুন্দর করে নোটটা গ্রুপে জমা দিয়ে দিবা। এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই অধ্যায়টা খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি একবারে না বুঝো তাহলে ক্লাসটা 2বার দেখো, যাতে জিনিসগুলো শিখতে পারো, বুঝতে পারো। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।